দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় একান্তভাবে ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে সিনিয়র হিসেবে আমার সিনিয়র মরহুম খন্দকার মাহমুদুদ্দিন আহমেদ সঙ্গে যখন মামলা করতেন, সেই মামলায় আমি দেখেছি যে আইনি যুক্তি বিশ্লেষণ কীভাবে তিনি উপস্থাপন করেছেন এবং আমার সিনিয়রকে সহযোগিতা করেছেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সমস্ত রাজনৈতিক নেতাদের যে মামলা পরিচালনা করেছেন তার জন্য কখনো তিনি কোনো বিনিময় গ্রহণ করেন। উনি যখন রাজনীতি সম্পর্কে কথা বলতেন, আমার কাছে মনে হতো যে উনি আসলে বিশ্ব রাজনীতির একজন ব্যক্তি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে আমার পেশার শুরু থেকেই একেবারে নিবিড়ভাবে দেখার সুযোগ হয়েছে। একজন তরুণ আইনজীবী হিসেবে একজন সিনিয়র আইনজীবীর যে সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য তরুণ আইনজীবীদেরকে আকৃষ্ট করে তার প্রত্যেকটি গুণ তার মধ্যে ছিল। আমি দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় একান্তভাবে ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে সিনিয়র হিসেবে আমার সিনিয়র মরহুম খন্দকার মাহমুদুদ্দিন আহমেদ সঙ্গে যখন মামলা করতেন, সেই মামলায় আমি দেখেছি যে আইনি যুক্তি বিশ্লেষণ কীভাবে তিনি উপস্থাপন করেছেন এবং আমার সিনিয়রকে সহযোগিতা করেছেন। আজকে আমি মনে করি যে একজন আইনজীবী কিংবা একজন ব্যক্তি যে পরিণত বয়সে দেশ এবং জাতিকে তার সবচেয়ে বেশি কিছু দেওয়ার সময় থাকে, সুযোগ থাকে, সেই সময়টি তিনি বিগত ফ্যাসিবাদ আমলে নির্যাতনের কারণে এবং আমি বলতে পারি নিপীড়নের মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন। 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জীবনে এই পেশা এই দেশের কাছে দেওয়ার জন্য সবচেয়ে বড় সম্পদ তিনি ছিলেন। তার মেধা, তার বুদ্ধিদীপ্ততা, তার আইন পেশার প্রতি দক্ষতা, সমস্ত কিছু। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি সেই সময়টি এই দেশের জনগণের সেবা করার সুযোগ পাননি। আজকের দিনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে আমার সবচেয়ে বড় মনে হচ্ছে 2013 থেকে 2024 পর্যন্ত যে সুদীর্ঘকাল, যে সময় তিনি বাংলাদেশের আইনে প্র্যাকটিস করে, সুপ্রিম কোর্টে আইন প্র্যাকটিস করে এদেশের মানুষকে সেবা করতে পারতেন, সে সেবাটা তিনি করতে পারেননি। বরং তার যোগ্যতার কারণে এই সময়কালে তিনি ইংল্যান্ডে প্র্যাকটিস করতে বাধ্য হয়েছেন। আমি মনে করি তার মৃত্যু আমাদের জন্য শুধুমাত্র বড় ক্ষতি কোনো ব্যক্তি না, তার পরিবার না, এই দেশের ক্ষতি। কারণ দেশ একটা সুদীর্ঘকাল থেকে তার আইনি পাণ্ডিত্য এবং তার আইনি সেবা থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে। 1998 সালে আইনজীবী হিসেবে যখন আমি এই অঙ্গনে পা রাখি, সেই দিন থেকেই তার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি তাকে দেখেছি একটা বুদ্ধিদীপ্ত, স্মার্ট, পরিশ্রমী এবং আপুসীন সৎ একজন আইনজীবী হিসেবে। তিনি কখনো মিথ্যে তথ্য কখনো আদালতে দেন। তিনি যে বিষয়ে মামলা পরিচালনা করতে যেতেন সেই বিষয়ে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যেতেন। আইনে তার পক্ষে কী আছে, বিপক্ষে কী আছে, সব কিছু তিনি জেনে যেতেন। ফলে প্রতিপক্ষের যে কোনো প্রশ্নে তাকে কখনো অপ্রস্তুত হতে দেখিনি। এটা ছিল তার অনন্য বৈশিষ্ট্য। আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগের সময় যখন রাজনীতিবিদদেরকে নানানভাবে অবিচারের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের পক্ষে তিনি লড়াই করেছেন এবং এই পুরো প্রায় 10 বছর ধরে তো প্রায় লড়াই করেছেন, 10 বছর না, তার কম সময়। সেই সময়ে এই সমস্ত আইনজীবীদের মামলা ট্রাইব্যুনালে এবং অ্যাপেলেট ডিভিশনে পরিচালনা করতে গিয়ে একটি পয়সাও তিনি প্রফেশনাল ফিস গ্রহণ করেন। বাংলাদেশে অনেকে এই তথ্যটি জানেন যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সমস্ত রাজনৈতিক নেতাদের যে মামলা পরিচালনা করেছেন তার জন্য কখনো তিনি কোনো বিনিময় গ্রহণ করেন। তিনি বাংলাদেশকে ভালোবাসতেন, বাংলাদেশের অমিত সম্ভাবনা নিয়ে কথা বলতেন এবং বিশ্বাস করতেন যে স্বৈরশাসনের অবসান হলে তখন বাংলাদেশের নতুন প্রজন্ম বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিতে পারবে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব উনি সবসময় বলতেন, আমি কিন্তু রাজনীতিবিদ নয়, আমি একজন আইনজীবী। কিন্তু উনি যখন রাজনীতি সম্পর্কে কথা বলতেন, আমার কাছে মনে হতো যে উনি আসলে বিশ্ব রাজনীতির একজন ব্যক্তি। উনি শুধু বাংলাদেশকে নিয়ে ভাবেন বা বাংলাদেশ নিয়ে ওনার রাজনীতির জায়গাটা বিষয়টা এমন না। উনি যখনই কথা বলতেন ওনার কাছে মনে হতো সারা পৃথিবীটা ওনার চোখের সামনে থাকত এবং উনি যে উদাহরণগুলো দিতেন, বিশ্বের বিভিন্ন বড় বড় রাজনীতিবিদদের বিভিন্ন বিষয় থেকে উদ্ধৃতি দিতেন, উদাহরণ দিতেন, এটা বাংলাদেশের খুব সাধারণ রাজনীতিবিদদের কাছ থেকে আমরা এটা পাইনি। সেই জন্য আমাদের কাছে মনে হয়েছে যে রাজ্জাক সাহেবের মতো আরেকটা লোক খুঁজে পাওয়া খুব কঠিন।